নমস্কার। এই বর্তমান কিছুদিন ধরেই আপনারা জানেন এসআইআর চলছে। এসআইআরের আগে যে হয়েছিল 2002 সালে, সেটা তখন ছিল অনেকটা ম্যানুয়াল গোছের। খাতা নিয়ে এসে নাম তুলে নিয়ে যাওয়া, কজন ভোটার বাড়িতে, এইভাবে কাউন্টিংটা হয়েছিল। তখন ম্যানুয়ালি ভোটিং হয়েছিল। কিন্তু এসআইআরটা কেন কেন্দ্রীয় সরকার করলো, আমার যেটা মনে হয়, এটা অবশ্য আমার চিন্তা অনুযায়ী, এর সঙ্গে কোনো মিল হবে না হয়তো, আর কেউ বিমত করলেও আমাকে আপনি বলতেই পারেন যে এটা মতামতটা ঠিক নয়। আপনারা জানেন বেশ কিছুদিন আগে, মানে 2021 নির্বাচনের পরে কেন্দ্রীয় সরকার যখন বিলটা আনে সিএএ আর এনআরসি, তখন এই সিএএ এনআরসি করতে গিয়ে একটা রোষের মুখে পড়ে বাংলায় এনআরসি চালু করতে গেলে আপনারা জানেন বিভৎসভাবে চারিদিকে একটা হল্লা মাচানো হয়েছিল যে এখনই সিটিজেনশিপ হলে বহু লোককে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। কারণ তখনই আপনার আসামে অলরেডি ডিটেনশন ক্যাম্পে প্রায় 17 লক্ষ লোক যারা ডিটেনশনে গেছিলেন। এই আতঙ্ক থেকেই একটা গুজব ছড়িয়ে দেয়, সেইখান থেকে একটা বিভৎসতা চালু হয় পশ্চিমবঙ্গে, এবং নানাবিধ জায়গায় নানাভাবে রাস্তা অবরোধ, রেল স্টেশন পোড়ানো, রেলের বগি জ্বালিয়ে দেওয়া, অনেক রকম করে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ আনা হয়েছিল। আমার যেটা মনে হয় এনআরসির ভয় যেটা ছিল, সেটা আপনার বর্তমান সরকার দেখলো যে অ্যাকচুয়ালি বেঙ্গলে যদি কোনো নির্বাচন করতে হয়, তাহলে নির্বাচনের আগে দরকার অনুপ্রবেশকারী ঠেকানো। কিন্তু এই অনুপ্রবেশকারীরা কীভাবে বাংলাদেশে ঢুকলো? এখানে দেখবেন রাজ্য সরকার কোনো সময় বলে বর্ডার তো আমরা পাহারা দিই না, বর্ডারে দিয়ে কী করে ঢুকে গেল। অ্যাকচুয়াল একটা বিস্তারিত এরিয়াতে কোনো বর্ডার ঠিক সেই হিসাবে নেই। অনেকটা নদী পড়ে যাওয়ার জন্য ওখান থেকে লুকিয়ে অনেকে এপারে চলে আসে। কিন্তু এপারে যখন বিএসএফের চোখ এড়িয়ে চলে আসেন, তখন এপারে তো পুলিশও থাকে যারা এইভাবে পারাপার করেন। তা সেইখানে ধরুন বিএসএফ থাকতো না, বিএসএফ তো এখন 50 কিলোমিটার ভিতরে আসতে পারে, কিন্তু তখন ওরকম ছিলও না এবং অত চাপও ছিল না। প্রথম আমি যখন 90 সালের কথা বলছি, 90 সালে আমি আমার বারাসাতের কথা বলি। বারাসাতে আমি আমার শোরুম করেছিলাম 82 সালে, এবং প্রায় 8 বছর পরে আমি দেখেছি 90 সালের পর থেকে প্রচুর বাংলাদেশি এপাশে আসতে শুরু করে। তখন বারাসাতে একটা দোকানের সামনে দিয়ে, আমার দোকানের সামনে দিয়ে একটা লোক গেলে আর একটা লোক ঠিক 1 ঘন্টা বাদে আসতো। এবং আমার যে জায়গাটা, সেটা হলো ডাকবাংলো মোড় এবং চাপাডালি ক্রসিংটা, চাপাডালি যাওয়ার রাস্তা এবং এক সাইডে কলোনি মোড় যাওয়ার রাস্তা। এনএইচটা দুদিকে ভাগ হয়েছে, 34 অ্যান্ড 35। 34 হলো আপনার চাপাডালির দিকে, আর 34 হলো আপনার শিলিগুড়ির দিকে, আর 35 হলো আপনার বনগাঁর দিকে। এই দুই জায়গার মাঝখানে আমার দোকান ছিল। তখন আরও 84 সালে ওই শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তা, কৃষ্ণনগর রোডের দিকে যাওয়ার রাস্তায় একটাই বাস চলত, কল্যাণী। আর ঠিক পাশ দিয়ে ডান দিক দিয়ে যখন বেরিয়ে যেত, আপনার 35 দিয়ে, ওটার দুটো বাস চলতো। একটা যেত 78 বনগাঁ, আর একটা যেত 79B বসিরহাট। এই দুটো বাসের ছাড়ার জায়গাটাই ছিল ওই একটা 79B ছিল বাবুঘাট, আর 79 ছিল বাবুঘাট, আর 78 ছাড়তো শ্যামবাজার থেকে, আর কল্যাণী স্প্ল্যানেড থেকে কল্যাণী পর্যন্ত।
কল্যাণী সার্ভিস ছিল প্রায় 2.5-3 ঘন্টা বাদে, আর এরও এরকম 2.5-3 ঘন্টা বাদে বাদে চলতো। তাহলে বুঝতেই পারছেন লোক সংখ্যা কত কম ছিল। এইবার আস্তে আস্তে বারাসাতের ক্ষেত্রে যেটা হলো, তখন জমির দাম এখানে ধরুন 10,000 টাকা কাঠা তখন এখানে জমি পাওয়া যায় এই ডাকবাংলো মোড়ে, যেটা এখন ধরুন কোটি টাকার উপরে আছে। তো ওই সময় একটা জমি দামটা যদি 10,000 হয়, তাহলে বুঝতেই পারছেন তখনকার দিনের টাকার ভ্যালুটাও অনেক বেশি ছিল। এবং ওই সময় 90-এর পর থেকেই যখন আপনার দুটো ডিস্ট্রিক্ট ভাগ হয়ে গেল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঠিক তখনই প্রচুর লোক আসতে আরম্ভ করলো। এবং ছোট ছোট জমি বারাসাতে নর্মালি ছিল আপনার সব হলো বাগান বাড়িটা স্টাইলের। এখানে খুব রেসিডেন্সিয়াল লোক বেশি থাকতেন না। রেসিডেন্সিয়াল একদিকে ধরুন নবপল্লী, পুরনো জায়গা, শেঠপুকুর, দক্ষিণ পাড়া বা চাপড়ালির কিছু অংশ, মানে এই ধরুন বিবেকানন্দ রোডের দিকটা। আর কলোনি মোড়ে মেনলি যেটা জায়গা হলো করুণাময়ী মিষ্টান্ন ভাণ্ডার, আপনাদের মনে আছে, ওটার সঙ্গে লাগিয়ে নবপল্লীর একটা, নবপল্লী, ভাট্টাপল্লী, ছোট বাজার, এই মিলিয়ে একটা জায়গা ছিল যেখানে এখানকার লোকজন থাকতো। সেটাও খুব বেশি হাতে গোনার লোকজন থাকতো। এইবারে এইখানে প্রমোটিং তখন কিছু হয়নি। মোটামুটি ধরুন 86 সালে, 86 সালে ধরুন 86 সাল থেকে আমি দেখেছি এই সঞ্চয়িতা ছিল আপনার চাপাডালিতে, আর নপাড়া হাউজিং স্টেটটা তখন গভর্নমেন্টের ওখানে হচ্ছে, তখনও স্টার্ট হয়েছে জাস্ট। এইরকম কিছু কিছু বা সঞ্চয়নী ছিল, সঞ্চয়নী চাপাডালিতে ওই কাজীপাড়ার ওদিকে একটা, মানে আমাদের দক্ষিণবঙ্গ যে বাস স্ট্যান্ড ওই দিকে একটা কোথাও পড়েছিল। তো এইরকমই মোটামুটি বারাসাতের ভৌগোলিক ব্যাখ্যা ছিল। আর হৃদয়পুর স্টেশনের ওপারটা ছিল পুরো মাঠ, চাষি মাঠ। দক্ষিণ পাড়ার একটু ভিতরে ঢুকলেই মানে কুতুবশাহী রোডের পর থেকে পুরো চাষের জমি। এইবার ক্রমাগত লোক আসতে থাকতো। আজকের দিনে যদি বলেন এখানে ঠিক বাংলাদেশের সংখ্যা কত, আমি হাতে না গুনেও বলে দিতে পারি 90% লোক বাংলাদেশি। কারণ এখানে যারা এসছেন সবই মোটামুটি 90-এর পরে, 90-এর আগে কেউ। আপনি জানেন ভারতের সুপ্রিম কোর্ট গত চন্দ্রচূড়ের মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়, ওয়াইসি চন্দ্রচূড়, উনি একটা রায় দিয়েছেন 1971 সালের 24শে মার্চের পরে যারা এই দেশে এসছেন তারা ইন্ডিয়ান সিটিজেন নয়। আর একটা সঙ্গে বলেছেন যারা 1965 পরে এসছেন 71-এর মধ্যে, তারা নাগরিকের জন্য অ্যাপিল করতে পারে, মানে সিএ এর মতো। আর 56 থেকে 65 যারা এসছেন তারা অ্যাকচুয়াল সিটিজেনশিপ পেয়েই গেছেন। আর কিছু লোক এসছেন বিনিময় করে। এবার আমার ক্ষেত্রে যেটা বলি, আমার বাবারা বিনিময় করেই এসেছিলেন 1949 সালে, যখন বিনিময় গভর্নমেন্টে হয়, তখন আমরা এই হাবড়ার বেরগুমে আমরা 202 বিঘা জমি পাই বিনিময় করে। আমরা ওপারে আমাদের খুলনায় বাড়ি ছিল, খুলনায় আমরা 342 বিঘা জমি দিয়েছি। তার এগেনস্টে এখানকার যে মুসলমান এক্সচেঞ্জ করেছিল সে 202 বিঘার উপরে। আসলে আমাদের ওদিকে এতই জমি ছিল যে একবারে এক্সচেঞ্জ করার মতো সেম জমি পাওয়া যায়নি, অনেকটাই লস। প্রায় 140 বিঘা ওপাশে ছেড়ে দিতে হয়েছে। অ্যাকচুয়াল না হলে আমরা এখানে আসতে পারতাম না। 342 বিঘা দিয়ে 202 বিঘা আমরা বেরগুম, আপনারা চেনেন, হাবড়া বেরগুম এরিয়াতে আমাদের জমি ছিল 202 বিঘা। এবার ওই রাজন্য ভাতার জন্য তখন জমি সব দিয়ে দিতে হয়েছিল। যাই হোক, সেটা পরে আসছি। এইবার এই বারাসাতের ক্ষেত্রে যেটা হলো, ক্রমাগত এখানে লোক আসতে আরম্ভ করলো ওপার থেকে।
সে হিন্দু হোক মুসলিম হোক, ক্রমাগত লোক এলো, এসে এরা এখানে প্রথমেই খুব ছোটোখাটো ব্যবসা করতো। আর আজকে ঠিক 90% লোক বারাসাতে বাংলাদেশি লোক হোল্ড করে আছে বিজনেসটা। এবার আমার এই ভিডিওটা করার অর্থই হলো যে এসআইআরে 2002 সালে আপনার ভোটারের নাম আছে বলেই আপনি ভোটার হয়ে গেলেন, তার মানে কিন্তু আপনি সিটিজেন হলেন না, ভোটার দেওয়ার ক্যাপাবিলিটি এলো। এবার ধরুন আপনার নাম ওঠেনি, যে ভোটারে যাদের নাম উঠল, কালকে ব্যাংক বলল যে এখন তো জানেন সব লিঙ্কের ব্যাপার, সব লিঙ্ক 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 লিঙ্ক। এবার যাদের নাম বাদ হয়ে যাবে তারা যারা এখানে থাকবেন, কাল যদি ব্যাংক বলে আপনার ভোটার লিঙ্ক না হলে আমরা কেওয়াইসি নেব না, তাহলে আপনার কী হবে? অ্যাকচুয়াল আপনার আমি ভয় দেখাচ্ছি না, আমি বলছি আর কি যে সবাই লিঙ্ক করেন, তো সব লিঙ্ক করে দিচ্ছেন ইনকাম ট্যাক্সের সঙ্গে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে ভোটার কার্ড, সব এইসব লিঙ্ক যেরকম হয়ে যাচ্ছে, সেই লিঙ্কে যদি বলেন যে ভোটার কার্ডটা আপনি লিঙ্ক না করলে আমি ব্যাংক অপারেট করতে দেবো না, তাহলে কী করে যাদের ভোটার নাম উঠবে না তারা কী করে করবে? তারা লিঙ্ক করতেও পারবে না আর ব্যাংকের ট্রানজ্যাকশনও করতে পারবে না। এবার আপনি যখন আধার কার্ডের সঙ্গে আধার কার্ডটা ইউজ করবেন, আপনার তো আধার কার্ড ক্যান্সেল হয়নি, আধার কার্ডটা ইউজ করতে হসপিটালে গেলেন, আধার কার্ড জমা দিলে বলছে আপনার নাম আসছে না। কেন ভাই? না, আপনার ভোটারের কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, তাহলে আপনি হসপিটালে যেতে পারলেন না। তারপরে ধরুন আবার স্কুলে ভর্তি করতে গেলেন, বলে আপনার আধার কার্ডটা দিতে হবে। এবার আধার কার্ড দিতে গিয়ে দেখা যাচ্ছে আপনি ভোটার কার্ড আপনার মানে আপনি বাবা আপনার ছেলের ভোটার কার্ডে আপনার লিঙ্ক নেই, আপনার ছেলেকে আপনি ভর্তি করতে পারছেন না। এই ধরনের কেসগুলো ঠিক হওয়ার আগে আপনাদের অনেকেরই মনে আছে গত ইলেকশানের সময়, এমপি ইলেকশানের সময় হঠাৎ কিছু আধার কার্ড লিঙ্ক হাওয়া করে দেওয়া হলো। কী হলো? লিঙ্ক হচ্ছে না, আধার কার্ড লিঙ্ক হচ্ছে না। কেন হচ্ছে না চিল্লামিল্লি আরম্ভ হয়ে গেল। মানে ওটা কিন্তু আপনারা যদি বলেন আপনি কী করে বুঝে, আমার মনে হলো কেন এরম হলো, হঠাৎ একটা অংশে আধার কার্ডটা কেন বেলিঙ্ক হয়ে গেল। আমার মনে হয় ওটা একটা স্যাম্পল করে দেখা হলো যে লিঙ্ক যদি কেটে দেওয়া হয় তাহলে কী হয়। এইবারে কেন্দ্রীয় সরকার, আমার যে ধারণা হলো, কেন্দ্রীয় সরকার মনে করলো এনআরসিতে তো অনেক দাঙ্গাবাজি হলো, অনেক সিএ হলো, অনেক বেশি লড়াই হলো, মুখ্যমন্ত্রী তো ক্যা ছি এন কত কি ইংরেজি সারা করলেন। তা যাই হোক, এটা একটা বিভৎসভাবে প্রতিবাদ হয়েছিল এবং কেন্দ্রীয় সরকারের কাছে কপাল গুণে হঠাৎ এই এসআইআরটা হাতে ছিল। যেহেতু ওটা 2002-এ হয়েছিল, সেটা অ্যাকচুয়াল ওটা 2023-এ হলেই ঠিক হতো, সেটা না 2025-এ নিয়ে এসে করা, একটা ইলেকশন সামনে এনে করা, এটা আর এত অল্প সময়ের মধ্যে প্রায় 8 কোটি লোককে গুনে ফেলা, এটা একটা বিরাট মানে ক্যালিবারের ব্যাপার আছে। আর আমার যেটা মনে হয় এটা বোধহয় একটা কোথাও কলকাঠি, মানে এটা অ্যাকচুয়াল একটা ট্রেলার দেখানো হচ্ছে, অ্যাকচুয়াল কিন্তু এনআরসিটা রয়ে গেল। মানে আমরা যারা নাম তুলেও বসলাম, ভোটার কার্ডের জন্য পেয়ে গেলাম, ভাবলাম আমরা সিটিজেনশিপ পেয়ে গেলাম, একটুও ভুল করবেন না, ভোটার কার্ড কোনো মতেই আমার সিটিজেনশিপ কার্ড নয়। ভোটার কার্ড আমি লায়েবল আছি বা আমি ভোট দিতে পারবো, এই ব্যাপারটাই থাকলো, কিন্তু আমি সিটিজেন হিসাবে ভোটার কার্ডই আমার ফাইনাল নয়। তো নর্মালি যখন এনআরসি হবে তখন এই ভোটার কার্ডটা কিন্তু কাজে আসবে, যাদের নাম আছে তাদের কাজে আসবে। কারণ প্রথম হলো ছেঁকে ফেলা, এই ছেঁকে দেওয়াতে ঝাঁকনির তলায় যারা রইলাম আমরা, তাদের অনেকের ধ্যান ধারণা হয়ে গেল, না বেঁচে গেলাম, আর আমাকে বাংলাদেশে বা কোথাও ফিরে যেতে হবে না বা ডিটেনশনে যেতে হবে। একদম ভুল ধারণা আমার মনে হয়। কারণ আমি ভয় দেখাচ্ছি না, আবার ভাববেন না ভয় দেখাচ্ছি না, আমি একটা আমার মনের
জিজ্ঞাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে এনআরসিতে দেখা গেল 2002 সালে বাবার না, বয়সের সঙ্গে ছেলের মিলছে না, ছেলে বাবা মানে ঠাকুরদা হয়ে গেছে, তারপরে তার সেটাও মিলছে না, বা এরকম হয়েছে এক বাবার 6টা ছেলে, যে 10টা ছেলে, 6টা ছেলে এখানে থাকে, 4টে ছেলে কৃষ্ণনগরে থাকে, এরকম অনেক কিছু বানানো আছে। আসলে বানানো যাদের আছে তারা তো জানেনই নিজের কার্ডটা কীভাবে করেছে। ছোটোখাটো একটা আমি উপমা যদি দিই, আপনাদের খুব একটু হাসবেনও, অবাকও লাগবে। ধরুন দুটো বাঘকে আপনি একটা ঘরে রেখে দিন। বাঘ বাংলাদেশি ছেলে, বাঘ বাংলাদেশি লোককে পেলেই কামড়াবে, কিন্তু ইন্ডিয়ান লোককে কামড়াবে না। আপনি লাইন করে দাঁড় করিয়ে দিন, এক একটা পাড়ায় ঢুকিয়ে যে ওই ঘরে বাঘ রাখা আছে, যারা ইন্ডিয়ান তারা ঢুকে যান, কোনো চিন্তা নেই, কামড়াবে না। কিন্তু যারা বাংলাদেশি তারা কিন্তু খুব সাবধান, বাঘ কিন্তু থাবা বসিয়ে দেবে। আমি গ্যারেন্টি নিয়ে বলছি, কোনো বাংলাদেশি লোক ওই ঘরে ঢুকবে না, কারণ তারা জানেন তো কীভাবে করেছেন কার্ডগুলো, তারা জানেন কিভাবে আপনি আপনার পরিচয়পত্র জোগাড় করেছেন। তো এইটা একটা পাশাপাশি দেশ বলে এবং ভাষা এবং আকৃতি এক বলে এর সুযোগটা পাশে অনেকেই নিয়েছেন। কিন্তু এইটা যদি সিঙ্গাপুর হতো আর ওটা যদি বাংলাদেশি হতো, কারণ চেহারায় মিলতো না, তাহলে কেউ এই পাশে আসলে বলে দেওয়া যেত ওটা বাংলাদেশি, এটা সিঙ্গাপুরি, চেহারায় মিলতো না। তো এইখানে আমাদের আগে তো একই বাংলা ছিল, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এইসব নাম তো পরে হয়েছে, বাংলা তো একটাই ছিল। এবার সেই ভাগাভাগিতে কিন্তু অনেকেই ওই দেশ থেকে তখন আসেননি, যেমন আমরা বিনিময় করে এসছি। আমাদের বাপ ঠাকুরদারা চিন্তা করেছিলেন যে না, এখানে থাকা যাবে না, আলটিমেট এটা ইসলাম কান্ট্রি হবেই। তো ওখানে ইসলাম কান্ট্রি যখন হয়ে গেছে, অ্যানাউন্স হয়েছে, তারপরে তো ছিলেন হিন্দুরা, কত মারামারি হয়েছে, কত কাটাকাটি হয়েছে আমি জানি না, কিন্তু ছিলেন তো। তখন থেকে যদি অ্যাপ্লাই করতেন তাহলে কিন্তু আজকে অনেকটাই কাজে আসতো। 71 সালে যখন অ্যাটাক হলো, অ্যাটাকের সময় আমি ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছি। ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট তখন একটা ক্যাম্প বানিয়ে ক্যাম্পে একজন কমান্ডার থাকতো, তাকে গ্র্যাজুয়েশন হতে হতো, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে করেছিল। আর যারা স্কুল ফাইনাল পাস করেছে তারা করতে পারতো, ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট হতে পারতো। তো একটা ক্যাম্পে একজন কমান্ডার, দুজন ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট। আমি একজন ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছি। এখানে আমাদের রিফিউজিদের প্রত্যেককে রেশন কার্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেকে কিন্তু ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে, আবার অনেকে আমরা দিয়ে এসেছি, ওপারে গিয়ে বর্ডারে দিয়ে এসেছি। আইসিইউ গাড়ি তখন ইউনিসেফ থেকে দিয়েছিল, তাতে চড়িয়ে আমরা ওপারে দিয়ে এসেছি। তো এরকম যারা তখনকার দিনে ক্যাম্পের কার্ড ছিল, তারা কিন্তু ওই কার্ডটা কিন্তু ফেরত দিয়ে যাননি ইন্ডিয়ায়। তাহলে সেই কার্ড দেখালেও কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন ভারত সরকারের কাছে করতে পারতেন। কিন্তু যেহেতু বর্ডার খোলা, ওসবের কোনো দরকার হয়নি, কার্ডের গুরুত্বও বোঝেননি, ফেলে দিয়েছেন। তা আজকে দাঁড়িয়ে এসআইআরে যারা ভাবছেন যে আমার নাম উঠে গেছে, আমি ফ্রি, আমি পেয়ে গেছি না, আমরা কিন্তু আরও চিন্তায় রইলাম। এনআরসি যখন হবে তখন ওয়াইসি চন্দ্রচূড় মাননীয় প্রধান বিচারপতি তার রায় দিয়েছে, আপনারা গুগল সার্চ করলেই পাবেন। 1971 সালের 24শে মার্চের পরে যারা এসছেন তারা আমাদের সিটিজেন নন, এবং তাকে দরকার হলে অ্যারেস্টও করা যাবে। আপনি রায়টা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। ভোটার কার্ডটা হলো ছাকরি, ওই যেরকম আপনার ব্যাংকের অ্যাকাউন্ট করে দেওয়া, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করে দেওয়া, সরকারের চালাকি হোক যাই হোক, প্রত্যেকের জিরো ব্যাংকে অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স। আরে আপনি তো আগে ট্যাক্স দিতেন না, আপনাকে ধরাছোঁয়ার বাইরেও ছিলেন আপনি। এখন কিন্তু মিনিমাম আপনার ব্যাংকের একটা রিসিট বই আছে, পাসবুক আছে, সেই পাসবুক দিয়েও কিন্তু আপনাকে বেড়া দেওয়া হয়েছে। যদি আপনার কোনো দিন ইনকাম হয়, ইনকাম বাড়ে, তাহলে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আসবেন, এইভাবে ঠিক করা আছে। যাই হোক, আমার এগুলো মনে হলো
আপনাদের একটু জানানো দরকার, জানা উচিত। এসআইআর ফাইনাল নয়। নেক্সট আমাদের আসছে এনআরসি। ওই ওয়ান কার্ড ওয়ান নেশন, দ্যাট ইজ ভেরি নাইস, এবং এটার বিপদও অনেক। প্রত্যেকটা না থাকলে, যেহেতু আমি ফরেনে অনেকবার গেছি, আমি বুঝেছি সব দেশেই কিন্তু এটা আছে, ওয়ান নেশন ওয়ান কার্ড। জার্মানিতে তো আমি দেখেই এলাম, ওদের এক কার্ডে আপনি গাড়ি ড্রাইভও করতে পারবেন, এক কার্ডেই এটিএম থেকে টাকাও তুলতে পারবেন, এক কার্ডে আপনার ওটাই ন্যাশনাল পরিচিতি যে আপনি নিজে জার্মানির লোক। তো এইগুলো